শীতকালে দেবলীনা এবং পারমিতার শ্বশুরবাড়ির লোকেরা সকালবেলা 10 রকমের ব্রেকফাস্ট খেতে পছন্দ করে। তাই শীতের সকালে উঠে বড় বৌমাকে নানান রকমের খাবার দাবার রান্না করতে হয়। এত কিছু রান্না করতে গিয়ে তার খুব কষ্ট হয়। এমনই একদিন সকালবেলা দেবলীনা যখন ঘুম থেকে উঠে রান্নাঘরে যায়, তখন তার শাশুড়ি মা অয়ন্তিকা দেবী রান্নাঘরে আসে। বৌমা, কিছুদিন ধরে দেখছি তুমি প্রত্যেকদিন একই রকমের ব্রেকফাস্ট রান্না করে ফেলছো। এরকম করলে কিন্তু মোটেই হবে না। তুমি তোমার ননদ, ভাসুর, শ্বশুর মশাই সবাইকে ভালো করেই চেনো। ওরা কিন্তু শীতের সকালে 10 রকমের খাবার খেতে পছন্দ করে। এমনিতেই সারাদিন কেউ বাড়িতে থাকে না, কাজে ব্যস্ত থাকে, তাই ঠিকমতো খাবার খেতে পারে না। এই সকালবেলাটাই ওদের ভালো মন্দ খাবার খাওয়ার সময়। কি কি ব্রেকফাস্ট বানাতে হবে বলুন, আমি বানিয়ে দিচ্ছি। আসলে একা হাতে সব করি তো, তাই সব রকম রান্না বান্না ঠিক সময় মতো করতে পারি না। যদি পারমিতা আমাকে একটু হেল্প করতো তাহলে খুব ভালো হতো। না না, কাউকে হেল্প করার দরকার নেই, নিজের কাজ নিজেকেই করতে হবে। তুমি আজকে সবার জন্য চিড়ের পোলাও, কড়াইশুটির কচুরি, আলুর পরোটা, মূলোর পরোটা, ম্যাগি, চাউমিন, পাস্তা, পিৎজা, তার সাথে ফ্রেশ চিজ দিয়ে পাউরুটি, আর তোমার শ্বশুর মশাইয়ের জন্য গরম গরম লুচি, আলুর দম রান্না করো। শাশুড়ি মা এরকম রান্নার লিস্ট দিলে বড় বৌমা ভীষণই বিরক্ত বোধ করে। আবার অন্যদিকে ছোট বৌমা তখনও পর্যন্ত কম্বলের তলায় আরাম করে শুয়ে থাকে। কিন্তু তবুও বড় বৌমা সবার পছন্দ মতো 10 রকমের খাবার রান্না করে টেবিলে সাজিয়ে দেয়। সবাই যখন একসাথে খাবার খেতে বসে, তখন পারমিতা ঘুম থেকে উঠে আসে। এ কি, তুমি এত কিছু রান্না করলে আর আমার জন্য ওটস করতে পারলে না? শীতকালে এমনিতেই ভালো মন্দ খাবার খেয়ে আমার ওজন বেড়ে যাচ্ছে, তাই আমি ঠিক করেছিলাম আজকে ড্রাই ফ্রুটস দিয়ে ওটস খাবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য ওটস বানিয়ে দিচ্ছি। এই বলে দেবলীনা আবার তার ছোট জায়ের পছন্দ মতো ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আসে। এভাবে সে সারাটা দিন বাড়ির কাজ করে, সে নিজের জন্য একটুও সময় পায় না। অন্যদিকে ছোট বৌমা সারাদিন আরাম করে, রোদে ঘুরে বেড়ায়, বাপের বাড়ির লোকেদের সাথে ফোনে গল্প করে, সন্ধ্যাবেলা কম্বলের তলায় বসে সিরিয়াল দেখে, কিন্তু বাড়ির কোনো কাজ করে না। 10 রকমের ব্রেকফাস্ট রান্না করার পর যত বাসন বেঁচে থাকে সবকিছুই বড় বৌমাকে ধুতে হয়। এমনই একদিন সকালবেলা দেবলীনা যখন সবার জন্য বিভিন্ন রকমের ব্রেকফাস্ট রান্না করে, তখন বৌদি, আমার আজকে পরোটা খেতে ভালো লাগছে না, বাইরে বেশ কড়া শীত পড়েছে, তাই তুমি আমার জন্য বিউলির ডালের কচুরি আর তার সাথে পনিরের সবজি রান্না করে দাও। উফ, তুই এই কচুরি আর পনিরের সবজি থেকে বেরোতে পারলি না বল? বৌদি, তুমি আমাকে ঝাল ঝাল করে রামেন নুডলস আর তার সাথে ডিমের পোচ বানিয়ে দাও। আমি কিন্তু কচুরি, পনির এসব কিছুই খাবো না। এত ভারী ব্রেকফাস্ট করলে আর লাঞ্চ করতে পারবো না। আমি আজকে যা রান্না করেছি তোমরা সেগুলো খেয়ে নাও, কালকে না হয় আবার তোমাদের পছন্দ মতো ব্রেকফাস্ট বানিয়ে দেবো। না না, যা বানিয়েছো তা কি করে খাওয়া হবে? তুমি প্রত্যেকটা খাবার টেস্ট করে দেখেছো কি? বেশি নুন হয়ে গেছে, তার উপর একটুও ঝাল দাওনি। এরকম ব্রেকফাস্ট খাওয়া যায় নাকি? বিভিন্ন রকমের রান্না করেছো ঠিকই, কিন্তু একটারও স্বাদ হয়নি। তাই তুমি আবার গিয়ে আমাদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসো। সবাই মিলে এমন কথা বললে দেবলীনার খুব রাগ হয়। এরই মধ্যে আবার দেবলীনার শ্বশুর মশাই বলে ওঠে, তুমি যখন আবার ব্রেকফাস্ট বানাচ্ছ বৌমা, তাহলে একটু গাজরের হালুয়া বানিয়ে দিও। আর হ্যাঁ, পারলে নড়েল গুড় দিয়ে পাটিসাপটা বানিয়ে নিয়ে এসো। এখন তো পিঠা খাবার সময়, তাই আজকে সকালবেলা গরম গরম পিঠা খেয়ে নেবো। কিন্তু অন্যদিকে পারমিতা সকাল সকাল বান্ধবীদের সাথে শপিং করতে বেরিয়ে যায়, কারণ সে খুব ভালো করেই জানে শ্বশুরবাড়িতে থাকলে তাকে দিয়ে কাজ করানো হবে। একদিন সকালবেলা দেবলীনা সবার জন্য গরম গরম 10 রকমের ব্রেকফাস্ট রান্না করে, কিন্তু তাদের সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়। মা, আমি আপনাদের জন্য আজকে বিভিন্ন রকমের খাবার রান্না করেছি, কিন্তু আপনারা ঘুম থেকে উঠতে এত দেরি করলেন, সব খাবার কিন্তু ঠান্ডা হয়ে গেছে, বেলা 12টা বেজে গেছে, তাই আপনারা ফ্রেশ হয়ে নিন, আমি আবার সব খাবার গরম করে নিয়ে আসছি। না না, এই ব্রেকফাস্ট গুলো রান্না করেছো অনেক সময় হয়ে গেছে, এখন যদি গরম করে নিয়ে আসো তাহলে রান্নার স্বাদ নষ্ট হয়ে যাবে। তুমি বরঞ্চ একেবারে আমাদের জন্য লাঞ্চ রান্না করে ফেলো। বুঝতেই তো পারছো শীতকালে ঘুম থেকে উঠতে তো দেরি হয়ে গেল, আর ব্রেকফাস্টের খাবারগুলো খাবো না, এবার একেবারে লাঞ্চ করব। শাশুড়ি মা এই কথা বললে দেবলীনার খুব খারাপ লাগে, তবুও সে রান্নাঘরে গিয়ে তাদের জন্য ভালো মন্দ লাঞ্চ রান্না করে নিয়ে আসে। এভাবেই ক্যালেন্ডারের পাতায় বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু তাদের খাবার দাবারের বহর আর শেষ হয় না।
একদিন তারা সবাই মিলে বিয়ে বাড়িতে যায়, তাই রাত্রিবেলা তাদের বাড়িতে ফিরতে খুব দেরি হয়। উফ, বিয়ে বাড়িতে খুব বেশি খাবার খেয়ে ফেলেছি, এখন 2 দিন খাবার না খেলেও চলবে। যাও তোমরা সবাই গিয়ে ঘুমিয়ে পড়ো, আমরাও ঘুমিয়ে পড়ি, ভীষণ টায়ার্ড লাগছে, এই শীতকালে আর পারা যাচ্ছে না বাবা। এই বলে সবাই মিলে যে যার মতো ঘরে চলে যায়। যাক বাবা, শাশুড়ি মা বলেছে 2 দিন খাবার খেতে হবে না, তাহলে কালকে আমাকে সকালবেলা ঘুম থেকে উঠে আর কারোর জন্য ব্রেকফাস্ট রান্না করতে হবে না, কারণ আজকে সবাই বিয়ে বাড়িতে যা খাওয়া দাওয়া করেছে এমনিতেই হজম হতে অনেক সময় লাগবে। এই ভেবে দেবলীনা রাত্রিবেলা আরাম করে কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালবেলা 6টা বাজতে না বাজতেই তার শ্বশুরবাড়ির লোকেরা প্রত্যেকেই ঘুম থেকে উঠে পড়ে, কারণ তাদের ভীষণই খিদে পেয়েছে। এমন সময় সবাই মিলে বড় বৌমাকে ডাকাডাকি করতে শুরু করে দেয়। কি ব্যাপার বৌমা, এত বেলা পর্যন্ত ঘুমানোর কি আছে? প্রত্যেকদিন তুমি সবার আগে ঘুম থেকে উঠে পড়ো, কিন্তু আজকে তোমাকে ঘুম থেকে ডেকে তুলতে হলো। আমাদের জন্য ব্রেকফাস্ট কে বানাবে? আমার 2 মেয়ে কলেজে যাবে, ছেলেরা কাজ করতে যাবে, আর তুমি এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছ কেন মা? আপনি তো কালকে রাত্রিবেলা বললেন যে বিয়ে বাড়িতে আপনারা এত বেশি বেশি খাবার খেয়েছেন যে 2 দিন আপনাদের না খেলেও ভালো, তাহলে এত সকালবেলা আবার কি হলো? হ্যাঁ, আমি ডিনারের কথা বলেছিলাম, কারণ সকালবেলা 10 রকমের ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চ খেয়ে রাত্রিবেলা আর ডিনার খাওয়া যাবে না। কিন্তু তাই বলে এই নয় যে তুমি শীতের সকালে ব্রেকফাস্ট বানানো বন্ধ করে দেবে। এই কথা শুনে দেবলীনার কিছু করার থাকে না, সে আবার তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আসে। কিন্তু এবার জল মাথার ওপর দিয়ে গড়িয়ে যায়, তাই দেবলীনা ঠিক করে সে আর কিছুতেই কারোর জন্য সকালবেলা নানান রকম খাবার দাবার রান্না করবে না, কারণ সত্যিই শীতকালে সকালে নানান রকম খাবার রান্না করতে গিয়ে তার খুব কষ্ট হয়। তাই একদিন দেবলীনা কাউকে কিছু না বলেই ব্যাগ গুছিয়ে অনির্দিষ্ট কালের জন্য বাপের বাড়িতে চলে যায়। সকাল সকাল আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি, এবার সবাই বুঝতে পারবে কত ধানে কত চাল, কে ওদেরকে ব্রেকফাস্ট রান্না করে খাওয়াবে আমিও দেখে নেব। দেবলীনা বাপের বাড়িতে গিয়ে পৌঁছালে তার বাবা মা তাকে অনেক সেবা করে, শীতের মধ্যে তাকে কোনো কাজও করতে দেয় না। অন্যদিকে দেবলীনার শ্বশুরবাড়ির লোকেরা তাকে হাজারবার ডাকলেও কোনো সাড়া শব্দ পায় না। মা, দিদি আমাকে ফোন করেছিল, দিদি বাপের বাড়িতে গেছে, এখন কবে আসবে কোনো ঠিক নেই, আপনাকে জানাতে বললো তাই আমি জানিয়ে দিলাম। এবার সকালবেলার ব্রেকফাস্ট, দুপুরবেলার লাঞ্চ, রাত্রিবেলার ডিনারের কি হবে? কে রান্নাবান্না করবে বলুন তো? সে কি, বড় বৌমা বাপের বাড়ি গেল, আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলো না? আর রান্না বান্না আবার কে করবে? তুমি করবে, তুমিও তো এই বাড়ির ছোট বউ, তাই তোমারও তো একটা দায়িত্ব আছে রে বাবা। শাশুড়ি মা এই কথা বললেই পারমিতা ভয় পেয়ে যায়। অয়ন্তিকা দেবী তখনই পারমিতাকে 10 রকমের ব্রেকফাস্ট বানানোর লিস্ট দিয়ে রান্নাঘরে পাঠিয়ে দেয়। এবার কি হবে? দিদি তো বাপের বাড়িতে চলে গিয়ে আমাকে খুব বিপদে ফেলে দিল, এবার আমাকে রান্না বান্না করতে হবে, আমার আর ভালো লাগে না। পারমিতা কোনো রকমে 10 রকমের ব্রেকফাস্ট রান্না করে, কিন্তু শীতের মধ্যে তার ভেতরের আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। সে যখন সবাইকে ব্রেকফাস্ট পরিবেশন করে তখন একটা খাবারেও স্বাদ থাকে না, কোনো খাবারে নুন কম কিংবা মিষ্টি বেশি, আবার কোনো খাবারে ঝাল বেশি। এরকম ব্রেকফাস্ট তার শ্বশুরবাড়ির লোকেরা খেতেই পারে না। এভাবে প্রত্যেকদিন পারমিতা ব্রেকফাস্টের সময় রান্না করতে গিয়ে কোনো না কোনো সমস্যার সৃষ্টি করে। শুনুন মা, প্রত্যেকদিন সকালবেলা উঠে এরকম 10-12 রকমের ব্রেকফাস্ট রান্না করার জন্য আমাকে কিন্তু লিস্ট ধরিয়ে দেবেন না। আমি আপনার বড় বৌমা নই, আপনাদের যা যা খেতে ইচ্ছা হয় সেগুলো বলবেন, বাড়ির ছেলেরা বাইরের দোকান থেকে গিয়ে কিনে নিয়ে এসে দেবে, কারণ এই শীতের মধ্যে আমি আর রান্না বান্না করতে পারছি না। বড় বৌমা থাকলে কোনোদিনও মুখের উপর এরকম কথা বলতো না, আর তুমি 3 দিন রান্না করে নিজের আসল রূপ দেখিয়ে দিলে। হ্যাঁ, বলতো না বলেই তো আপনারা অত্যাচার করতেন, সেই জন্যই তো দিদি আপনাদের ভয়ে বাপের বাড়িতে পালিয়ে গেছে। কিন্তু আমি অত্যাচার সহ্য করব না, তা না হলে আপনারা আমার মাথার উপর উঠে নাচবেন। অয়ন্তিকা দেবী যখন তার ছেলেদেরকে কিংবা মেয়েদেরকে বাইরের খাবার নিয়ে আসতে বলে তখন তারা বাইরের খাবার নিয়ে আসতে চায় না, কারণ বাইরে থেকে নানান রকম ব্রেকফাস্ট কিনতে গেলে অনেক টাকা খরচা হবে। বাইরের খাবার খাওয়ার কি দরকার? তুমি তো আগে ভালোই রান্না করতে পারতে মা, কিন্তু বৌদিরা আসার পর তুমি রান্না বান্না করার কথা ভুলেই গেছো। তুমি আবার আগের মতো রান্না শুরু করো। যদি আমাদের কলেজ না থাকতো তাহলে আমরা নিশ্চয়ই রান্না করতাম। হ্যাঁ হ্যাঁ, এখন তো সেটাই বাকি আছে রে। তোদের জন্য আমি রান্নাঘরে গিয়ে শীতের মধ্যে রান্না করি আর আমার হাত পা গুলো জমে যাক আর কি।
এভাবে প্রত্যেকদিন সকালবেলা 10 রকমের ব্রেকফাস্ট খাওয়ার নিয়মে ব্যাঘাত ঘটে, তাই তাদের কারোরই আর ভালো লাগে না। এমনকি মাঝে মাঝে বাইরে থেকে 10 রকমের ব্রেকফাস্ট নিয়ে আসা হলেও তারা যদি সামান্য খেতে আসতে দেরি করে তাহলে পারমিতা প্রচন্ড পরিমাণে রেগে যায়। আরে বৌদি, আমরা আসলে কলেজের প্রজেক্ট করছিলাম তো, তাই ব্রেকফাস্ট করতে আসতে দেরি হয়ে গেছে। তুমি আমাদের খাবারগুলো একটু গরম করে দাও না। সম্ভব নয় গো, ওই দেখো ওইদিকে রান্নাঘর আছে, ওখানে গিয়ে নিজেদের 10 রকমের খাবার নিজেরাই গরম করে নাও। আমি কিছু করতে পারবো না। সকালবেলা 10 রকমের ব্রেকফাস্ট খাওয়ার ঘটা আছে আর নিজেরা কোনো কাজ করতে পারবে না। নোংরা বাসনগুলো এতদিন ধরে বেসিনে জমে আছে, কিন্তু কেউ পরিষ্কার করার নাম নেই, কারণ সবাই ভাবছে আমি পরিষ্কার করব। আমার বইয়েই গেছে, না হয় রাঁধুনি রাখো আর না হলে নিজেরা কাজ শিখে নাও, কারণ শীতের মধ্যে আমি আর কিছু করতে পারবো না। বেশি যদি বকবক করো না তাহলে আমিও কিন্তু বাপের বাড়িতে পালিয়ে যাব। ছোট বৌদি, তোমার কিন্তু খুব মুখ হয়েছে। যদি বড় বৌদি থাকতো তাহলে কখনো এরকম কথা বলতো না। মা, আমাদের মনে হয় বড় বৌদিকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে, কিন্তু এবার আমরা বড় বৌদির কাছে ক্ষমা চেয়ে নেব, কারণ রাবণের বাণ সহ্য হয়, কিন্তু ছোট বৌদির বাদরের মতো দাঁত খিঁচুনি সহ্য হয় না। এই বলে তারা সবাই মিলে গাড়ি করে দেবলীনার বাপের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। তারা সবাই মিলে দেবলীনার কাছে ক্ষমা চেয়ে তাকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে, কিন্তু শীতের সকালে তারা আর 10 রকমের ব্রেকফাস্ট খাওয়ার জন্য দেবলীনাকে বিরক্ত করে না। তাদের যখন যা খেতে ইচ্ছা হয় তারা নিজেদের মতো রান্না করে নেয়, কিংবা তারা দেবলীনাকে রান্নাবান্নার ক্ষেত্রে সাহায্য করে। আমাদের মা কিছুতেই মানছে না। মা তোমাদেরকে একটাই শর্ত দিয়েছে, তোমরা যদি 3 ভাই ঘর জামাই হয়ে থাকতে পারো তাহলেই মা তোমাদের সঙ্গে আমাদের বিয়ে দেবে। হ্যাঁ, আমরা মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু মা কিছুতেই বুঝতে চাইছে না। আসলে আমাদের কোনো ভাই নেই তো, আর মা আমাদের 3 বোনকে খুবই ভালোবাসে, সেজন্য মা আমাদের সারা জীবন নিজের কাছেই রাখতে চাইছে। কিন্তু তোমরা কেন বুঝতে পারছো না? আমাদের পক্ষে নিজেদের বাবা মাকে ছেড়ে আসা তো সম্ভব নয়। আর তাছাড়া আমাদের চাকরি বাকরিরই বা কি হবে? আমাদের বাড়ি তো অন্য শহরে, প্রত্যেক দিন আমরা এখান থেকে যাওয়া আসাও তো করতে পারবো না। সঞ্জয়, আমার মাথায় একটা ভালো আইডিয়া এসেছে। আমরা তো এদের 3 বোনকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, কারণ আমরা এদের ভালোবাসি। আমরা যদি এখন শাশুড়ি মায়ের সব শর্ত মেনে নিয়ে এই বিয়েটা করে নিই, আর বিয়ের পর কোনো একটা সমস্যা দেখি আমাদের বউদের নিয়ে চলে আসি, তখন তো শাশুড়ি মা কিছুই করতে পারবে না, তাই না? হ্যাঁ, এটা বরং ভালো আইডিয়া। ঠিক আছে, তোমরা 3 জনে তাহলে আমাদের সঙ্গে চলো, মায়ের সঙ্গে কথা বলে নাও। মিনা, রেনু এবং প্রীতি 3 বোন তাদের মা সঞ্চিতা দেবীর সঙ্গে বাস করত। সঞ্চিতা দেবী একজন অনেক বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিল। সে অনেক অনেক টাকা পয়সা ধন সম্পত্তির অধিকারী ছিল। অনেক বেশি ধনী হওয়ায় সঞ্চিতা দেবী খুবই অহংকার করত। তার 3 মেয়ে সঞ্জয়, অমিত এবং নিখিল নামে 3 ভাইকে পছন্দ করত, কিন্তু সঞ্চিতা দেবী তাদের সঙ্গে নিজের মেয়েদের বিয়ে দিতে রাজি হচ্ছিল না। তার মা তাদেরকে শর্ত দিয়েছিল ঘর জামাই থাকার। মা, এরা 3 ভাই আমাদের জন্য সবকিছু ছেড়ে চলে এসেছে, আর এরা তোমার শর্ত মেনে নিয়েছে। এরা আমাদের বিয়ে করার পর এখানেই থাকবে। এরা এত সহজেই রাজি হয়ে গেল কি করে? আমি তো ভেবেছিলাম এই গরিব ছেলেগুলোকে এরকম একটা শর্ত দিলে এরা হয়তো আমার মেয়েদের পেছন ছেড়ে দিবে, কিন্তু এখন তো দেখছি উল্টোটাই হয়ে গেল। কোনো ব্যাপার নয়, বিয়ের পর এদের 3 জনকে আমার মেয়েদেরকে ডিভোর্স দেওয়ার জন্য আমি বাধ্য করে দেব, আর তারপর আমি আমার মেয়েদের বড়লোক বাড়িতে বিয়ে দিয়ে দেব। কিন্তু একটা সমস্যা ছিল আমাদের। আমরা এখানে থাকলে আমাদের চাকরিটার কি হবে? অত দূরে এখান থেকে তো আমরা চাকরি করতে যেতে পারবো না, তাই না? চাকরি? তোমরা মাসে মাসে কত টাকা পাও চাকরি করে? আমরা তো 25,000 টাকা করে পাই। 3 ভাই একই জায়গায় চাকরি করি আমরা। মাত্র? এটা আবার কোনো চাকরি হলো? আমার মেয়েদের মাসে এক একজনের 50,000 টাকা করে হাত খরচ লাগে। তোমাদের স্যালারি মাত্র 25,000? ইস, ভাগ্যিস আমি তোমাদের ঘর জামাই থাকতে বলেছি, না হলে তো তোমরা আমার মেয়েগুলোকে মেরেই ফেলতে। যাক, তোমাদের চাকরি করার কোনো প্রয়োজন নেই। চাকরি করার প্রয়োজন নেই মানে? চাকরি না করলে কিভাবে হবে? ছেলেদের তো যতই কম হোক না কেন, ইনকাম তো অবশ্যই করা উচিত। চাকরি করতে হবে না বললাম, তাই করতে হবে না। তোমরা বাড়িতেই থাকবে আর আমার 3 মেয়ের দেখাশোনা করবে। ওদেরকে খুশি রাখাটাই তোমাদের কাজ। আর আমি তোমাদের মাসে মাসে 25,000 করে টাকা দিয়ে দেব। কি আছে, খুবই সামান্য টাকা, কোনো ব্যাপার নয়। মা, তুমি এভাবে ওদের অপমান করছো কেন? তুমি ভুলে যাচ্ছ ওরা কিন্তু এই বাড়ির জামাই হতে চলেছে। আমি ক্লিয়ার কাট কথা বলতে পছন্দ করি। চাকরি ছাড়তে হবে আর এই বাড়ির ঘর জামাই হয়ে থাকতে হবে। এই দুটো শর্ত মেনে নিলে
তবেই আমি তোমাদের সঙ্গে আমার মেয়েদের বিয়ে দেব। বাধ্য হয়ে সঞ্জয়, অমিত এবং নিখিল তিন ভাই সঞ্চিতা দেবীর সমস্ত শর্ত মেনে নেয়। সঞ্চিতা দেবী খুবই বড় একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে তার তিন মেয়ের বিয়ে দিয়ে দেয়। মিনার বিয়ে হয়েছিল সঞ্জয়ের সঙ্গে, রেনুর বিয়ে হয়েছিল অমিতের সঙ্গে, আর নিখিলের বিয়ে হয় প্রীতির সঙ্গে। বিয়ের পর প্রথম সব ঠিকঠাকই ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পরিবর্তিত হতে থাকে। সঞ্চিতা দেবী তার তিন জামাইয়ের সঙ্গে বাজে ব্যবহার করা শুরু করেছিল। একদিন, এই যে তোমাদের বলছি, আমার ঘর জামাইদের বলছি, আমি আমার মেয়েদেরকে নিয়ে একটু বাইরে বেরোবো। অনেকদিন হয়ে গেল আমার মেয়েদের সঙ্গে আমি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারলাম না। তোমরা তিনজনে বাড়ির সব কাজ করে রাখবে, রান্না করা, ঘর মোছা, বাসন ধোয়া, জামা কাপড় কাচা, ইচ অ্যান্ড এভরিথিং। এটা শুনে তিন ভাই অবাক হয়ে যায়। কি বলছেন কি শাশুড়ি মা? আপনি আমাদেরকে কাজ করতে বলছেন, তাও আবার মেয়েদের কাজ? আপনি আমাদেরকে আর কত অপমান করবেন? হ্যাঁ সেটাই, আর আমরা এসব কাজ কেন করব? আপনার বাড়িতে এতগুলো চাকর বাকর থাকতে আপনি আমাদেরকে কাজ করতে বলছেন? আপনি কি আমাদের চাকর মনে করেছেন? না, সেরকম কিছু নয়। আসলে আমাদের বাড়িতে চাকর বাকর ছিল, কিন্তু এখন নেই। তোমরা থাকতে এই বাড়িতে চাকরের কোনো প্রয়োজন নেই। আজ থেকে বাড়ির সমস্ত কাজ তোমরা তিনজনেই করবে। ঘর জামাই হয়ে থাকছো, এতটুকু তো করতেই হবে, তাই না? আমার মেয়েদের শখ ইচ্ছা পূরণের তো কোনো ক্ষমতা নেই তোমাদের, তাই সামান্য কিছু তোমাদের অবশ্যই করতে হবে। মিনা, তোমরা তিন বোন চুপ করে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ জানি তোমরা তোমাদের মায়ের মুখের ওপর কথা বলতে পারো না, কিন্তু তাই বলে উনি আমাদের এভাবে অপমান করছেন আর তোমরা কিচ্ছু বলবে না? না, ওরা কিছু বলবে না। এই বাড়িতে আমি যা বলি সেটাই হয়। আমার সঙ্গে কথা বলো। ওদেরকে বলছো কেন? আমার কথা মানতে পারলে এই বাড়িতে থাকো, না হলে আমার মেয়েদেরকে ছেড়ে চলে যেতে পারো, কোনো সমস্যা নেই। কি করবে তোমরা দেখে নাও। মিনা, রেনু এবং প্রীতিকে চুপ করে থাকতে দেখে তিন ভাই খুবই অবাক হয়। বাধ্য হয়ে তারা সঞ্চিতা দেবীর কথা মেনে নেয়। তিন ভাই বাড়ির কাজ করতে শুরু করে। সঞ্চিতা দেবী তার তিন মেয়েকে নিয়ে সিনেমা দেখতে চলে যায়। রাত্রিবেলা তারা বাড়িতে এলে বাড়ির তিন জামাই তাদেরকে খাবার খেতে দেয়। খাবার দেখে সঞ্চিতা দেবী খুবই রেগে যায়। ও আচ্ছা আচ্ছা, তোমরা তিনজনে নিজের নিজের বউয়ের জন্য পছন্দের খাবার রান্না করেছো, আর আমার জন্য খিচুড়ি? তোমরা ভাবলে কি করে আমি খিচুড়ি খাবো? ডিসগাস্টিং ব্যাপার স্যাপার। তোমাদেরকে দিয়ে একটা কাজও ঠিক মতো হয় না। আসলে এই বাড়ির জামাই হওয়ার যোগ্য নাও তোমরা। এই বলে সঞ্চিতা দেবী রাগ করে সেখান থেকে চলে যায়। মা তো ঠিকই বলেছে, মায়ের জন্য ভালো কিছু খাবার তৈরি করনি কেন তোমরা? তুমিও বলছো মিনা? বিয়ের পর তোমরা এতটা পাল্টে যাবে আমরা কোনোদিনও ভাবিনি। তোমরা তো আমাদের কোনো কথা শুনছো না, সব সময় তো তোমার মায়ের কথাতেই নাচানাচি করছো। আমাদের তো এই কথা ছিল না। আমাদের বিয়ে হয়ে গেছে, এবার চলো তোমরা তিন বোন আমাদের সঙ্গে আমাদের বাড়ি গিয়ে থাকবে। আমরা এইভাবে তোমার মায়ের অত্যাচার আর মেনে নিতে পারবো না। কি হলো, তোমরা কিছু বলছো না কেন? তোমার মা নিশ্চয়ই তোমাদের ব্রেন ওয়াশ করেছে, তাই না? তোমরা আমাদের সঙ্গে যাবে নাকি যাবে না বলে দাও। না, মাকে ছাড়া আমরা যেতে পারবো না। মা আমাদের এত ভালোবাসে, আর আমাদের কোনো ভাই নেই। আমরা মাকে ছেড়ে চলে গেলে মাকে কে দেখবে? আর তাছাড়া তোমাদের ইনকাম তো সত্যিই অনেক কম। এত কম ইনকামে আমরা তিন বোন হ্যাপি থাকতে পারবো না। তোমরা বিয়ের পরে এই কথাগুলো বলছো? আমাদের ইনকাম কম সেটা তো তোমরা আগেও জানতে। আগে তো তোমাদের কোনো আপত্তি ছিল না, তাহলে এখন কেন আপত্তি হচ্ছে? আর তোমরা শুধু তোমাদের মায়ের কথাই ভাবছো, আমাদের বাবা মায়ের কথা একবারও ভাবছো না তো? আমাদের বৃদ্ধ বাবা মা আমাদেরকে ছেড়ে কিভাবে আছে? আমাদের ছেলেদেরও তো বাবা মায়ের প্রতি অনেক দায়িত্ব কর্তব্য থাকে, তাই না? দেখো, এসব বলে এখন লাভ নেই। তোমাদের বাবা মায়ের কথা আগে চিন্তা করা দরকার ছিল। আগে তো তোমরা আমাদের সঙ্গে থাকার জন্য পাগল হয়ে যাচ্ছিলে, আর এখন তাহলে তোমাদের অসুবিধা হচ্ছে কেন? আমরা এখানেই থাকবো, আর তোমাদেরকেও এখানে ঘর জামাই হয়ে থাকতে হবে। আমার মায়ের কথা মানতে হবে, না হলে আমরা তিন বোন তোমাদের ডিভোর্স দিয়ে দেব। এটা শুনে তিন ভাই অবাক হয়ে যায়। তিন বোনের এমন পরিবর্তন দেখে তারা আকাশ থেকে পড়ে। দিনের পর দিন সঞ্চিতা দেবী তার জামাইদের উপর অত্যাচার করতেই থাকে। সঞ্চিতা দেবীর সঙ্গে সঙ্গে তার মেয়েরাও নিজের নিজের বড়দের উপর অত্যাচার করত। সারাদিন তিন ভাইকে দিয়ে তারা বাড়ির সমস্ত কাজকর্ম করাতো। সঞ্জয়, অমিত এবং নিখিল তাদের নিজের নিজের বউকে খুবই ভালোবাসতো। তাদের পক্ষে নিজের বউকে ছেড়ে যাওয়াটা সম্ভব হয়ে উঠছিল না, তাই তারা মুখ বুজে সব সহ্য করছিল। একদিন, আমার অফিসে কিছু কাজ আছে, তোমাদের তিনজনকে এখনই আমার সঙ্গে যেতে হবে। চলো আমার সঙ্গে। অফিসের কাজ? কিন্তু কি কাজ? আগে চলো, তারপর তো কাজ দেব।
বাড়িতে বসে বসে জিজ্ঞাসা করলে কি করে হবে? সঞ্চিতা দেবী তার 3 জামাইকে নিয়ে অফিসে চলে যায়। সে তার অফিসের সমস্ত কলিগদের সামনে বলে, হ্যাঁ, তোমাদের 3 জনের কাজ হচ্ছে আমার গোটা অফিসটা ধুয়ে মুছে পরিষ্কার করা। অনেক নোংরা হয়েছে, অফিসের চাকরগুলো ঠিকমতো কাজ করছে না। তোমাদের 3 ভাইয়ের হাতের কাজ খুব পরিষ্কার, তাই তোমাদেরকে এখানে নিয়ে এলাম। শাশুড়ি মা, আপনি আমাদেরকে এভাবে সকলের সামনে অপমান করছেন। আমরা যথেষ্ট শিক্ষিত। আপনার অফিসের আপনি অন্য কাজও তো আমাদের দিয়ে করাতে পারতেন। তা না করে আপনি এখানে শুধুমাত্র আমাদের অপমান করার জন্য ডেকেছেন, তাই তো? আরে, তোমাদের সমস্যাটা কি বলো তো? বাড়িতে তো তোমরা এই কাজগুলোই করে থাকো, এই কাজগুলো করতে তোমরা তো অভ্যস্ত, আর তাই জন্যই তোমাদেরকে এই কাজগুলো করতে বললাম। আর তোমরা কেন ভুলে যাও যে তোমরা আমার বাড়ির ঘর জামাই, আর ঘর জামাইরা কিন্তু চাকরের থেকে কম নয়। এভাবে সঞ্চিতা দেবী সকলের সামনে তার 3 জামাইকে অপমান করতে থাকে। 3 ভাই খুবই রেগে যায়। না, আর নয়। আপনি আমাদের ওপর অনেক অত্যাচার করেছেন, অনেক অপমান করেছেন। আমরা অনেক সহ্য করেছি, কিন্তু আর পারবো না। আমরা আপনার আর কোনো কথা শুনবো না। এই বলে 3 ভাই সেখান থেকে চলে যায়। 3 ভাই মিলে প্ল্যান করতে থাকে কিভাবে তারা তাদের শাশুড়ি মাকে উচিত শিক্ষা দিতে পারবে। অবশেষে 3 ভাই এক সিদ্ধান্তে আসে। তারা শহরের এক বড় কিডন্যাপারের কাছে যায়। ওই কিডন্যাপারকে তারা সঞ্চিতা দেবী সহ তার 3 মেয়েকে কিডন্যাপ করার জন্য বলে। কিডন্যাপারগুলো তাদের কাজে লেগে পড়ে। কয়েকদিনের মধ্যেই তারা সুযোগ বুঝে সঞ্চিতা দেবী এবং তার 3 মেয়েকে কিডন্যাপ করে। এ কি, তোমরা কারা? তোমরা আমাদেরকে কিডন্যাপ করে এনেছো কেন? কি চাও তোমরা? প্রতিশোধ নিতে চাই। তুমি তোমার ঘর জামাইদের সঙ্গে অনেক অন্যায় করেছো। তোমার ঘর জামাইদের উপর তুমি দিনের পর দিন অত্যাচার করেই চলেছো। তোমায় দেখে দেখে এখন অন্যান্য বাড়ির শাশুড়ি মারাও নিজের জামাইদের ঘর জামাই রাখার প্ল্যান করছে। তুমি আমাদের সমাজকে নষ্ট করে দিয়েছো, তাই আজকে তোমাদের এই পৃথিবীতে শেষ দিন। তারা সবাই ভয়ে কাঁদতে থাকে। ঠিক তখনই সেখানে 3 ভাই চলে আসে। আপনি আমাদের শাশুড়ি মাকে মেরে ফেলুন, কিন্তু আমার বউকে ছেড়ে দিন। আমার শাশুড়ি মা উপরে চলে গেলে আমরা শান্তিতে থাকতে পারবো, আর আমরা আমাদের বউদেরকে নিয়ে নিজের বাড়ি চলে যাব। এনার টাকা পয়সা, বাড়ি গাড়ি, সম্পত্তি সব এমনিই পড়ে থাকবে, কোনো কিছু আমরা নেব না। না না জামাই বাবা, তোমরা এমন বলো না। আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের উপর অনেক অত্যাচার করেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। দয়া করে আমাকে বাঁচিয়ে নিয়ে চলো এখান থেকে। আমি আমার মেয়েদের তোমাদের সঙ্গে পাঠিয়ে দেব, কিন্তু আমাকে বাঁচিয়ে নাও তোমরা। সঞ্চিতা দেবীকে 3 ভাই ক্ষমা করে দেয়। পরের দিন সে তার 3 মেয়েকে তাদের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। 3 বোন নিজের বরের কাছে ক্ষমা চায়। সঞ্চিতা দেবী জামাইগুলো দূরে চলে গেলেও সবসময় তাদের শাশুড়ি মায়ের খবর নিত এবং তাকে নিজের মায়ের মতোই ভালোবাসতো।